হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা ভিডিওতে আরআরবি এনটিপিসি 2025 গ্র্যাজুয়েট লেভেলের যে সিবিটি ওয়ান পরীক্ষা হচ্ছে তার এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব এবং তার সেফ স্কোর কত হবে যাতে কিনা সে সিবিটি টু এর জন্য প্রিপারেশান নিতে পারে, ঠিক আছে। আর শেষে আমরা দেখব, যেহেতু আমরা পশ্চিমবঙ্গের থেকে, তা পশ্চিমবঙ্গের বেশিরভাগ ক্যান্ডিডেট এই বছর কিন্তু কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বরে কিন্তু তারা ফর্ম অ্যাপ্লাই করেছে, তাহলে এই সমস্ত জোনগুলোতে কাট অফ কীরকম যেতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা আজকে একটা আলোচনা করব। তো চ্যানেলটাতে অবশ্যই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু তোমার এনটিপিসি সিবিটি ওয়ানের কাট অফ সম্বন্ধে একটা আইডিয়া তৈরি হবে, ঠিক আছে। তো শুরু করা যাক। তো আরআরবি এনটিপিসি 2025 এই যে সিবিটি ওয়ান পরীক্ষা হলো, তার কাট অফটা কীরকম হবে। এখন তার আগে আমরা কিছু এই যে এনটিপিসি 2025 সিবিটি ওয়ান, এটা মূলত আমরা গ্র্যাজুয়েট লেভেল নিয়ে আলোচনা করছি আজকের, ঠিক আছে। গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা যেহেতু চলছে, ঠিক আছে। তো এই গ্র্যাজুয়েট লেভেলের টোটাল কিন্তু ভ্যাকেন্সি বা টোটাল পোস্ট হচ্ছে 8,113, ঠিক আছে, 8,113। এবং এই এনটিপিসির ফর্ম ফিল আপ হয়েছে টোটাল 58,40,861, 58,40,861 কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। এবং এর যে পরীক্ষা সিবিটি ওয়ানের পরীক্ষা হচ্ছে 5 থেকে 24 তারিখ, ঠিক আছে, 5 থেকে 24 তারিখ, অর্থাৎ আর দুদিন পরীক্ষা হবে। তারপরে কিন্তু আনসার কি এলে আরও ভালো বোঝা যাবে। তো এই মুহূর্তে যেহেতু টোটাল ভ্যাকেন্সি 8,113 এবং ফর্ম ফিল আপ হয়েছে 58 লাখ, তো তাতে পার সিট কম্পিটিশান দাঁড়াচ্ছে 720 অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এবারে অ্যাটেন্ডেন্স কিন্তু অনেকটাই কম, সেটা হচ্ছে প্রায় 50%, 49 to 50% এরকম কিন্তু অ্যাটেন্ডেন্স এবারে যে পরীক্ষা চলছে সেখান থেকে কিন্তু যে আমরা লক্ষ্য করেছি, কথা বলেছি, সেক্ষেত্রে কিন্তু এইখানে কিন্তু অ্যাটেন্ডেন্স 49%। এবার এই সিবিটি টু পরীক্ষাতে কিন্তু সিবিটি ওয়ানের থেকে যা পোস্ট, সেখান থেকে কিন্তু তার 15 গুণ ক্যান্ডিডেটকে সিবিটি টুতে ডাকা হবে। অর্থাৎ 8,113 যদি তোমার টোটাল ভ্যাকেন্সি হয় গ্র্যাজুয়েট লেভেলে, সেক্ষেত্রে 1,21,695 জন কিন্তু সিবিটি টুতে তারা কল পাবে, ঠিক আছে, অর্থাৎ কোয়ালিফাই করবে, সিবিটি ওয়ানে কোয়ালিফাই করবে এই ক্যান্ডিডেট, ঠিক আছে। এবার রিসেন্টলি কিছুদিন আগে আমাদের কাছে কিন্তু যে কনস্টেবল আরপিএফের আরআরবি যে আরপিএফ কনস্টেবল, তার কিন্তু কাট অফ একটা পাবলিশ হয়েছে, অর্থাৎ রেজাল্ট বেরিয়েছে, তার যে রিটিন এক্সাম হয়েছিল। তো তাতে কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল 4,660 এবং সেখানে যা ফর্ম ফিল আপ ছিল তাতে পার সিট কম্পিটিশান দাঁড়াচ্ছিল 972। এবার যদি আমি দেখি যে এই আরপিএফ রিসেন্ট যে রেজাল্ট বেরালো, তাতে কিন্তু কাট অফ হয়েছে 76.82, ঠিক আছে, ইউআরের ক্ষেত্রে, মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এইটা। এবার এখানে কিন্তু এটা 100 পার্সেন্টাইল করা হয়েছে 100-এর উপরে, এটা 120 নম্বরের পরীক্ষা ছিল। তো সেক্ষেত্রে আমার যে পার্সেন্টাইলটা করা হচ্ছে 76, অর্থাৎ আমার সিবিটি যে এনটিপিসির সিবিটি ওয়ান, তাতে কিন্তু আমার 100 মার্কসেরই পরীক্ষা, তো পার্সেন্টাইল তো 100-এর উপরেই দাঁড়াবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে 76, এবার তাহলে কি এনটিপিসির কাট অফ কি আরও বেশি যাবে 76-এর চেয়ে, না কম যাবে, এইটা কিন্তু একটা ব্যাপার আছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এনটিপিসিতে কিন্তু পার সিট কম্পিটিশান 720, অর্থাৎ যে আরপিএফের যে পার সিট কম্পিটিশান তার থেকে কিন্তু অনেকটা কম, ঠিক আছে। তাহলে হিসাব মতন আমার কিন্তু কাট অফ কম যাওয়া উচিত নাকি বেশি যাবে, তো এইটা নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে। এবার দেখো, একটা পরীক্ষার যে কাট অফ হয় সেটা কিন্তু অনেকগুলো প্যারামিটারের উপরে ডিপেন্ড করে। যেমন এখানে যেহেতু আমাদের অনেকগুলো মাল্টিপুল এক্সামে পরীক্ষা হয়, মাল্টিপুল শিফটে পরীক্ষা হয়, অর্থাৎ অনেকগুলো কোশ্চেন পেপার হয়, সেক্ষেত্রে প্রতিটা কোশ্চেন পেপারের লেভেল এক থাকে না, অর্থাৎ এক্সাম লেভেল কিন্তু একটা ফ্যাক্টর, ঠিক আছে। কোথাও ইজি হলো কারো শিফটে খুব, সেক্ষেত্রে স্কোর বেশি দাঁড়াবে। কারোর ক্ষেত্রে শিফট হার্ড হলো, সেক্ষেত্রে কিন্তু তার স্কোর খানিকটা কমে যাবে। আবার কারোর মডারেট হলো, তার মডারেট স্কোর হবে। কিন্তু এই জায়গাগুলো ব্যালেন্স করার জন্য আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে নর্মালাইজেশান ব্যাপার, ঠিক আছে। এই নর্মালাইজেশান একটা কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ এই নর্মালাইজেশানের আবার অনেকগুলো ড্রব্যাকও আছে, সেটা আমরা আসছি। আর একটা জিনিস আছে যে কাট অফ তো আর পুরো জেনারেলাইজ কাট অফ হবে না, এক্ষেত্রে কাট অফ কিন্তু জোন ওয়াইজ কাট অফ হবে।
তো জোন ওয়াইজ কাট অফের উপরে তাহলে নম্বর অফ ভ্যাকেন্সি একটা ফ্যাক্টর, যে কোন জোনে কত ভ্যাকেন্সি সেটা একটা ফ্যাক্টর আছে। আর জোন, শুধু জোন ফ্যাক্টর কেন, যে কোন জোনে কত অ্যাপ্লাই হচ্ছে। এবার অ্যাটেন্ডেন্স, সব জোনে কিন্তু অ্যাটেন্ডেন্স একই হবে না, সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্সেরও রিফারেন্স আসবে। এবার কম্পিটিশান, এই কম্পিটিশান কিন্তু এটা একটা ব্যাপার, সব জোনের কম্পিটিশান কিন্তু একই হবে না। কিছু কিছু জোন আছে যেখানে কম্পিটিশান সবসময় বরাবরই হাই, সেখানে ভালো ছেলেরাই কম্পিটিশান করবে, বেশিরভাগ তাদের লক্ষ্য থাকে সেই জায়গাগুলোতে, এটা একটা। আর আসে নর্মালাইজেশান, এই নর্মালাইজেশান কিন্তু এই প্যারামিটারগুলোর উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স আছে, কম্পিটিশান, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর এক্সাম লেভেল অর্থাৎ এক্সাম শিফটটা কেমন হচ্ছে। আর একটা হচ্ছে কাট অফ, হচ্ছে ক্যাটাগরির কাট অফ, অর্থাৎ ইউআর এসসি এসটি ওবিসি, এটা কিন্তু ডিপেন্ড হয়, ঠিক আছে। তো অনেকগুলো প্যারামিটারের উপরে কিন্তু এই কাট অফটা আমার ডিপেন্ড করছে, কাট অফটা একটা ইজি ব্যাপার নয়, ঠিক আছে। এবার আমি যদি এইবারের যে অ্যাটেম্পট যারা পরীক্ষা দিয়েছে তাদের সঙ্গে আমি আমার অনেক ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলেছি, সেক্ষেত্রে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে অ্যাভারেজ অ্যাটেম্পট কিন্তু এবারে গতবারে যে 19-এর পরীক্ষা হয়েছিল, 19-এর যে এনটিপিসি পরীক্ষা হয়েছিল তার চেয়ে কিন্তু অ্যাটেম্পট এবারে খানিকটা কম, কারণ কোশ্চেন লেভেল খানিকটা মডারেট আছে। তো 80 অথবা তার উপরে অ্যাটেম্পট কিন্তু 15%, 70 থেকে 80-র মধ্যে সবচেয়ে বেশি অ্যাটেম্পট আছে 45%, 60 থেকে 70-এর মধ্যে 30% এবং 60-এর নিচে এবার সেটা হচ্ছে 10%। তো টোটাল এই হচ্ছে অ্যাটেম্পটের একটা তো দেখতে পাচ্ছ যে 80-র উপরে কিন্তু অ্যাটেম্পট কিন্তু খানিকটা কম এবারে গতবারের তুলনায়। এবার এক্সাম লেভেল যদি আমি লক্ষ্য করি, এক্সাম লেভেলের যে সেকশান ওয়াইজ যে আমার যে অ্যাটেম্পট, অর্থাৎ ম্যাথস আছে, রিজনিং আছে এবং জিকে জিএস আছে। তো ম্যাথস সেকশানটাতে এবারে কিন্তু খুব টাফ নয়, কিন্তু ম্যাথসের কিছু পোর্শান, কিছু অ্যারিথমেটিক দিয়েছে বেশ ক্যালকুলেটিভ, ঠিক আছে, ক্যালকুলেটিভ আছে। ফলত কি হয়েছে, এখানে আমার টাইমের কিন্তু একটা সমস্যা হয়েছে ক্যান্ডিডেটদের। তো সেক্ষেত্রে অ্যাভারেজ অ্যাটেম্পট 24 থেকে 26 এইরকম একটা অ্যাটেম্পট হয়েছে। তো রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু রিজনিং খানিকটা ইজি, এক্ষেত্রে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং পাজেল বেশ অনেকগুলো কোশ্চেন এসছে, এবং কিছু কিছু রেলের যে সমস্ত রিজনিংয়ের জায়গা, যেমন কাউন্টিং ফিগার, ঠিক আছে, ডাইস, এই সমস্ত জায়গা কিন্তু অমিট, ঠিক আছে, বা এই যে স্টেটমেন্ট কনক্লুশন, এই জায়গাগুলো থেকে কিন্তু রেলের যে জায়গাটাতে ফিক্সড জায়গা সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন এবারে হয়নি, কারণ সেই জায়গাটার ক্ষেত্রে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং পাজল দিয়ে কোশ্চেনটাকে লেন্দি করা হয়েছে। তো তা হলেও তুলনামূলক রিজনিং কিন্তু ইজি, সেক্ষেত্রে রিজনিং অ্যাটেম্প্ট বেশিরভাগ ক্যান্ডিডেট, ঠিক আছে, 25 থেকে 28, একটা বেশ ইজি টু মডারেট লেভেলে কিন্তু এই পরীক্ষাটি কিন্তু আছে। এরপরে যে জায়গাটা সেটা হচ্ছে সবচেয়ে গন্ডগোল হয়েছে এবারে জিকে জিএস, এইটা কিন্তু বেশ এবারে টাফ, কম্পিউটার হোক, কারেন্ট অ্যাফেয়ার্স হোক, ঠিক আছে, সায়েন্স পোর্শন হোক, বায়োলজি থেকে। তো এই জায়গাগুলোতে কিন্তু জিকে বেশ মডারেট, বা পলিটির কোশ্চেন বেশ ভেতর থেকে দিয়েছে, এবারে আর ডাইরেক্ট কোশ্চেন দেয়নি, বেশ অ্যানালিটিক্যাল পলিটির কোশ্চেন প্রশ্নপত্র হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু জিকে জিএসের ক্ষেত্রে কিন্তু অ্যাটেম্প্ট এবারে কম হয়েছে, এবং জিকে জিএসের ক্ষেত্রে নেগেটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ থাকবে এবারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এইটা কিন্তু মডারেট টু হার্ড জিকে, ঠিক আছে, মডারেট টু হার্ড লেভেল কিন্তু জিকে জিএস পোর্শনটা হয়েছে এবারে, ঠিক আছে। তো কোশ্চেন আমি যদি খেয়াল করি এখানে 24 থেকে 26, তো আমি যদি অ্যাটেম্প্ট দেখি তো এই জায়গাটাতে মডারেট আসবে। আমি যদি করি ধরো 25টা কোশ্চেন, ঠিক আছে, এখানে রিজনিংয়ের ক্ষেত্রে 25 থেকে 28 আমি যদি ধরি, নর্মাল অ্যাভারেজ 26, ঠিক আছে, আর জিকে জিএসের ক্ষেত্রে আমি ধরলাম 20। তো টোটাল আমার আসে কত, 5 1 6 3 6 71, অর্থাৎ অ্যাভারেজ অ্যাটেম্প্ট কিন্তু 71, বা অ্যাভারেজ অ্যাটেম্প্ট কোশ্চেনের দিক দিয়ে। তাহলে কাট অফ কি 71 হবে না, এই ক্ষেত্রে একটা জায়গা আছে, কারণ এরপরে কিন্তু একটা নেগেটিভ আছে। নেগেটিভ স্কোর কীরকম আছে, নেগেটিভ স্কোর অ্যাপ্রক্সিমেট আমি যদি 10% ধরি, ঠিক আছে, তাহলে আমার এক্ষেত্রে কিন্তু অনেকটা স্কোর কমে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ চলে আসবে, অ্যাভারেজ 64 to 5, ঠিক আছে, 64 63 থেকে 64 এই রকম জায়গাটা কিন্তু রাইট হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে, অ্যাভারেজ
যদি আমি খেয়াল করে দেখি। বোঝা গেছে জিনিসটা? এবার আমি যদি কাট অফের দিকগুলো দেখি, গতবারের যে কাট অফ হয়েছিল, আমি এখানে 2019-এর যে কাট অফ যে পরীক্ষা হয়েছিল CBT 1, সেক্ষেত্রে গতবারে তো প্রত্যেকটা লেভেল ওয়াইজ কাট অফ হয়েছিল, এবারে কিন্তু সেই জিনিসটা থাকছে না। হ্যাঁ, লেভেল 4, 5, 6 এবারে যে পোস্ট আছে তাতে কিন্তু একটাই সিঙ্গেল কাট অফ হবে, যেহেতু গ্র্যাজুয়েট লেভেল। ঠিক আছে, তো গতবারের ক্ষেত্রে সিঙ্গেল পরীক্ষা হয়েছিল, লেভেল 2 থেকে একদম লেভেল 6 পর্যন্ত প্রত্যেকটার আলাদা আলাদা কাট অফ হয়েছিল। তো আমি যদি লেভেল 6 বা লেভেল 5-এর কাট অফগুলো দেখি খেয়াল করে, যেমন কলকাতার ক্ষেত্রে কাট অফ হয়েছিল 85, কিন্তু কলকাতাতে একটা ভালো রকম ভ্যাকেন্সি ছিল। পাটনার ক্ষেত্রে 87, 84, 79, 75, 82। তো ম্যাক্সিমাম জায়গার ক্ষেত্রে যদি দেখি 79, 86, 85, 88, 84, 83, তো বেশিরভাগ জোনে কিন্তু 80+ কিন্তু ছিল। এবার এই কাট অফটা কিন্তু র স্কোর নয়, এটা কিন্তু নর্মালাইজেশন স্কোর ছিল। ঠিক আছে, অর্থাৎ 80 কাছাকাছি। হ্যাঁ, যদিও গতবারে অনেক বেশি ভ্যাকেন্সি ছিল। আবার লেভেল 5-এর ক্ষেত্রে আমি যদি দেখি 73, 73, 73, 63, 59, 71, 67, 62, দেখো নিয়ার অ্যাবাউট 65 টু 75-এর মধ্যে, হ্যাঁ 65 টু 75-এর মধ্যে কাট অফ ছিল আমি, এবং বেশি ভ্যাকেন্সি কিন্তু লেভেল 5-এর ক্ষেত্রেই ছিল। ঠিক আছে, তো 75-এর মধ্যে কিন্তু এটা ছিল নর্মালাইজড স্কোর। এটা কিন্তু বারবার মনে রাখতে হবে, এটা এই যে কাট অফটার কথা বলছি এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু নর্মালাইজড স্কোর ছিল। ঠিক আছে, এবার আমি যদি ভ্যাকেন্সি খেয়াল করি, ভ্যাকেন্সি কি হচ্ছে এনটিপিসি 2019 থেকে 2024-এর মধ্যে ভ্যাকেন্সি যদি দেখো, ভ্যাকেন্সি 2019 এবং ভ্যাকেন্সি 2024, সেক্ষেত্রে গতবারে 19-এ ভ্যাকেন্সি ছিল 35,281, এবং 2024-এ সেই ভ্যাকেন্সি কিন্তু 8,000, অর্থাৎ 4 টাইমস কম। এবারে 4 গুণ কম। হ্যাঁ, 4 গুণ 4.5 গুণের থেকে কম। তো এই যে ভ্যাকেন্সি, কিন্তু কম্পিটিশান কিন্তু গতবারের চেয়ে এবারে বেড়েছে। কম্পিটিশান, ক্যান্ডিডেট বেড়েছে, পড়াশোনার মান বেড়েছে, বেশি বেড়েছে লেভেলের অনুযায়ী। তো সেক্ষেত্রে কিন্তু কাট অফ খুব পরিবর্তন গতবারের থেকে কি হবে, খুব পরিবর্তন হওয়ার চান্স খুব কম। এবার যদি আমি গতবারের যে লেভেলটা, লেভেল 5 যেটা আছে, তার কাট অফটাকে আমি যদি ধরি, কারণ লেভেল 5-এ হচ্ছে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি ছিল, সেক্ষেত্রে ছিল 75, কিন্তু কোশ্চেনের লেভেল কিন্তু গতবারের চেয়ে এবারে কিন্তু বেশ খানিকটা বেশ লেভেল হাই। গত যে 19-এর CBT 1-এর পরীক্ষা হয়েছিল তার চেয়ে কিন্তু এবারে হাই। তাহলে আমার এই বছর 2019-এর ক্ষেত্রে, এই 2024-এর যে পরীক্ষা যেটা 25-এ হচ্ছে, তার কাট অফ কীরকম যেতে পারে। এখন নর্মালাইজেশনটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয় যতক্ষণ না আমাদের হাতে আনসার কি আসছে। তো 24 তারিখে আমাদের পরীক্ষা শেষ, আশা করছি উইদিন 1 উইকে আমরা আনসার কি পেয়ে যাব হাতে। তো আমি যদি র স্কোরের বেসিসে দেখি, ইউআর এর কাট অফ বা ইউআর যাদের সঠিক হচ্ছে 62 টু 65 যাদের স্কোর দাঁড়াবে, এটা আমি ওভারঅল অল জোন ক্ষেত্রে একটা ওভারঅল বলছি। আমি শেষে আসছি কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বরে কি হবে। তো ইউআর এর কাট অফ কিন্তু 62 টু 65, এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু 58 টু 62, ওবিসির ক্ষেত্রে কিন্তু 60 টু 63। ঠিক আছে, এসির ক্ষেত্রে 55 টু 60, এবং এসটির ক্ষেত্রে 45 টু 50। এইটা যদি র স্কোর এবং র অ্যাটেম্প যদি ঠিক হয়ে থাকে প্রশ্নপত্র, সেক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশন হওয়ার পরে কিন্তু এই যে কাট অফ দাঁড়াবে সেটা কিন্তু আমরা কোয়ালিফাই করে যাওয়ার মতন জায়গায় থাকবো। ধরুন কারো খুব হার্ড শিফটে এসে, হার্ড শিফটের ক্ষেত্রে ইউআর এর কাট অফ খানিকটা আরও মানে অ্যাটেম্প যদি আমি দেখি কমে যাবে, সেক্ষেত্রে 60 টু 58 টু 60 আসার সম্ভাবনা বেশি। বোঝা গেছে? তো এই রকম স্কোর যাদের আসে তার অ্যাটেম্প যদি মানে কারেক্ট, এটা আমি ঠিক হওয়ার কথা বলছি, তো ভুল হওয়ার পরেও খানিকটা আসবে। তো এই জায়গাটা ক্ষেত্রে কিন্তু আমার হলে কিন্তু আমি CBT 2-এর জন্য অবশ্যই প্রিপারেশান করব। আর CBT 2 আমার কাটাও আমি তর্কের খাতিরে যদি ধরে নেই যে আমার এটা CBT হবে না, সেক্ষেত্রে কিন্তু আমার আন্ডার গ্র্যাজুয়েট লেভেল আছে। ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষা আছে সেটা এরপরেই পরীক্ষা হবে, সেক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু কম্পিটিশান আরও বেশি হাই হবে, কারণ তার কিন্তু পার সিট যে কম্পিটিশান সেটা আরও বেশি, এবং সেক্ষেত্রে কিন্তু তোমার যে অ্যাটেন্ডেন্স সেটা কিন্তু আরও বেশি বাড়বে। এবার আসি আমি কলকাতা, গুয়াহাটি এবং ভুবনেশ্বর ক্ষেত্রে। এবার কলকাতাতে যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য একটা সতর্কবার্তা। আমরা গতবারের যে ভ্যাকেন্সি যদি দেখি, গতবারে কিন্তু কলকাতাতে ভ্যাকেন্সি ছিল 3022, এবং এবারে ভ্যাকেন্সি কিন্তু 1382,
অলমোস্ট যদি 8,113 ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখি, আমি যদি এই যে লিস্টটা দেখি, এখানে কিন্তু সবচেয়ে হাইয়েস্ট ভ্যাকেন্সি কিন্তু 1382। আবার গতবারে যে ভ্যাকেন্সি 19 সালে যে পরীক্ষা হয়েছিল 35,281, তার মধ্যেও কিন্তু দেখো এটা কিন্তু হাইয়ের দিকে আছে, অর্থাৎ 3,022 ভ্যাকেন্সি। যদি দেখো 3,000 এই এলাহাবাদে ছিল 4,000 ভ্যাকেন্সি, 3,022 ছিল এখানে, আর সেকেন্দ্রাবাদে ছিল 3,000, আর মুম্বাইতে 3,600। তো এই যে চারটে জায়গাতে কিন্তু বেশি ভ্যাকেন্সি ছিল। তো আমি যদি কাট অফ লক্ষ্য করি, গতবারে কিন্তু কলকাতার ক্ষেত্রে দেখো 8573, বেশ হাই, অর্থাৎ ভ্যাকেন্সি বেশি তাও কিন্তু কাট অফ হাই, তাই কি না? এবার যদি আমি এলাহাবাদের ক্ষেত্রে দেখি, দেখো 88, আর এক্ষেত্রে কিন্তু 76, অর্থাৎ ভ্যাকেন্সি বেশি মানেই কম্পিটিশানও বেশি, সেক্ষেত্রে অ্যাটেম্প্ট বেশি হবে, এবং সেক্ষেত্রে যারা ভালো প্রিপারেশনে ক্যান্ডিডেট তারা কিন্তু সেই জায়গাটা থেকে অ্যাপ্লাই করবে, কারণ যেহেতু সিট বেশি আছে সেই জায়গাতে আমি কম্পিটিশান করার মতন ক্ষমতা রাখবে সেই ক্যান্ডিডেট। ফলত কি হবে, এই যে কলকাতা জোন, এইবারের ক্ষেত্রে কিন্তু কলকাতাতে বেশি কাট অফ হবে। কারণ আরেকটা কারণ, কলকাতাতে কি হয়, যে সমস্ত ক্যান্ডিডেট বিভিন্ন জব করছে, অলরেডি জব পেয়ে গেছে, সে রেলে গতবারে পেয়েছে, CBD2 হোক, গ্রুপ ডি হোক, বা সেন্ট্রালের অন্য কোনো হোক, স্টেটের অন্য কোনো হোক, তার কাছে কিন্তু একটা জব সিকিওর আছে। ফলত সে কী করবে, তার কিন্তু বাড়ির কাছাকাছি ভালো জায়গাতে সে কিন্তু কম্পিটিশান করার চেষ্টা করবে কলকাতা জোন। হ্যাঁ, তো ফলে কি হচ্ছে, কলকাতার কিন্তু কাট অফ বেশি হবে এবারে। আমি যে কাট অফটা তোমাদেরকে বলছি, ইউআরের ক্ষেত্রে 62 to 65 র স্কোর, সেক্ষেত্রে কিন্তু কলকাতার ক্ষেত্রে আমার যেটা আইডিয়া গতবারের পরীক্ষা থেকে 65 to 70 থাকবে ইউআরের ক্ষেত্রে, 65 to 70 থাকবে। এরপরে বাকি 2-3 করে কমিয়ে দাও, দিলে বাকি ক্যাটাগরিগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে কলকাতার কাট অফ কিন্তু কোনোভাবেই কমবে না এবারে। যদি নর্মালাইজ স্কোর অ্যাভারেজ 75 হয়, কলকাতার ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ নর্মালাইজ স্কোর হবে 80+। এটা কিন্তু তোমাকে প্রথম থেকে মাথায় রেখে দিতে হবে। কলকাতাতে যারা অ্যাপ্লাই করেছে তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশান বেশ টাফ হবে, ঠিক আছে। এরপরে আসি গুয়াহাটি। এবার গুয়াহাটির ক্ষেত্রে আমরা যদি গতবারে দেখি, গতবারে গুয়াহাটিতে ভ্যাকেন্সি ছিল 851, এবারে কিন্তু 516, অর্থাৎ 8,000-এর রেসপেক্টে কিন্তু ভ্যাকেন্সি বেশ ভালো। কিন্তু গতবারের যে 35,000 ভ্যাকেন্সি ছিল তাতে মাত্র 851, অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু অনেকটা কম। কিন্তু গতবারে যদি আমি কাট অফ খেয়াল করি, দেখো 75 কাট অফ ছিল, 85, 75, 10 মার্কস, 73, 59। সমস্যা হয়েছে কি, এই বছর যেহেতু গত বছর গুয়াহাটিতে কাট অফ কম ছিল, এবারে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কাট অফ বেশি দেখে, ভ্যাকেন্সি বেশি দেখে কিন্তু গুয়াহাটিতে অ্যাপ্লাই করেছে। এবার গুয়াহাটিতে অনেকে অ্যাপ্লাই করতে চায় না, কারণ নর্থ ইস্টের রিজিয়নে জব পেতে হবে, জব সিলেকশান হবে। তো সেক্ষেত্রে এই কারণে অনেকে গুয়াহাটি পছন্দ করে না। কিন্তু এবছর কি হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু যারা কলকাতা কাট অফ হাই যাবে ভেবে কিন্তু গুয়াহাটিতে ফিল আপ করেছে, সেক্ষেত্রে কিন্তু গুয়াহাটিতে এবছর কাট অফ কিন্তু গতবারের মতন এতটা কম হবে না, হওয়ার চান্স কম, এটা আমার আইডিয়া। তবে আমি বলছি যে এবারে কিন্তু কাট অফ যদি 60 to 65 জেনারেল কাট অফ হয়, তার চেয়েও খানিকটা বেশি থাকবে, অর্থাৎ 63 to 67, 68 কিন্তু কাট অফ হবে গুয়াহাটি, ঠিক আছে। এটা ইউআরের ক্ষেত্রে কাট অফ হবে, ঠিক আছে। যদি কারেক্ট হচ্ছে, যাদের এইরকম রেঞ্জে আসছে তারা কিন্তু অবশ্যই ভালো করে প্রিপারেশন করো। গুয়াহাটির তুলনামূলকভাবে CBD2 এর কাট অফ কিন্তু কম হওয়া উচিত হবে। এরপরে আসি ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে কিন্তু গতবারে কাট অফ কিন্তু বেশ কম গিয়েছিলো, কারণ ভুবনেশ্বরে কাট অফ কম, গতবারে ভ্যাকেন্সি কম ছিল 498 মাত্র। কিন্তু ভুবনেশ্বরে কী হচ্ছিল, এবারে ভ্যাকেন্সি 758, বেশ ভালো, 8,000-এর সাপেক্ষে বেশ ভালো ভ্যাকেন্সি। কিন্তু যদি আমি ভুবনেশ্বরে কাট অফ দেখি, গতবারে 82 ছিল CBD2-তে, এবার পোস্টের উপরে ডিপেন্ড করে, আর এখানে ছিল 71, ঠিক আছে। অর্থাৎ কাট অফ গতবারে কম হওয়া সত্ত্বেও কিন্তু এখানে কাট অফ কম হলেও কিন্তু কাট অফ বেশি হয়। কারণ গতবারে দেখবে মুজফ্ফরপুরে কাট অফ দেখো 86, 63 এখানে, ঠিক আছে। কিন্তু মুজফ্ফরপুরে গতবারে কিন্তু ভ্যাকেন্সি কত ছিল, মাত্র 329, এবারেও 12, অনলি 12। তো কী হচ্ছে, কম ভ্যাকেন্সি থাকলেও কিন্তু সেক্ষেত্রে কাট অফ বেশি হয়ে যাচ্ছে। আবার
যেগুলো মিডিল রেঞ্জে থাকছে সেটাতে কিন্তু সুবিধা। যেমন সেকেন্দ্রাবাদে যারা গতবারে অ্যাপ্লাই করেছিল ভ্যাকেন্সি ভালো ছিল, কাট অফও কম ছিল তুলনামূলকভাবে, ঠিক আছে। এবং এবারেও সেকেন্দ্রাবাদে কিন্তু কাট অফ কম হবে অনেকটা, নর্মাল যে কাট অফ অ্যাভারেজ কাট অফ সে থেকে কিন্তু সেকেন্দ্রাবাদে কাট অফ কম থাকবে। যারা সেকেন্দ্রাবাদে কিন্তু অ্যাপ্লাই করেছো তারা কিন্তু যে আমি রেঞ্জ বললাম তার থেকেও কম হবে কাট অফ। তাহলে আমার ভুবনেশ্বরে কাট অফ কিন্তু এই যে গুয়াহাটির রেঞ্জ এর পাশাপাশি ভুবনেশ্বরে কাট অফ বা তার চেয়ে একটু বেশি 65 টু 68 এই রেঞ্জে কিন্তু থাকার সম্ভাবনা বেশি। কিন্তু ভুবনেশ্বরেও যে খুব কাট অফ কমে যাবে তা কিন্তু নয়, বরঞ্চ গতবারের চেয়ে ভুবনেশ্বরে কাট অফ বাড়বে। তো কলকাতা অ্যাজ ওয়েল অ্যাজ যেরকম কাট অফ সেই রকম থাকবে, অর্থাৎ গতবারে যেরকম এইবারে মানে নর্মালাইজেশনটা কত হবে সেটা তো এখন বলা সম্ভব নয়। কিন্তু যে অ্যাভারেজ কারেক্টের যে ব্যাপারটা, এখানে অনেকগুলো ব্যাপার আছে, পার্সেন্টেজ হবে, কোশ্চেন কতগুলো ভুল থাকবে সেটাও কিন্তু ডিপেন্ড করবে। যে শিফটে বেশি কোশ্চেন ভুল হবে সেটাকে আবার 100-এর উপরে পার্সেন্টাইল করবে, সেক্ষেত্রেও একটা নাম্বারের তারতম্য আসবে। তো মোটামুটি অ্যাভারেজ যাদের 60+ আসছে সঠিক, তারা কিন্তু চোখ বন্ধ করে, ইউআর ক্যাটাগরির কথা বলছি, রস করে ক্ষেত্রে চোখ বন্ধ করে CBT 2 এর জন্য প্রিপারেশান নিতে থাকো। তাতে কিন্তু লাভই হবে, কারণ CBT 2 এর প্রিপারেশান নিলে আন্ডার গ্র্যাজুয়েটের বেশিরভাগ, খুব কমজনই আছে যারা আন্ডার গ্র্যাজুয়েটে বসবে না, কিন্তু এনটিপিসি যেটা গ্র্যাজুয়েট লেভেল বসে তারা আন্ডার গ্র্যাজুয়েটে ফর্ম ফিল আপ করেছে, ফলত আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপটা বেশি এবারে। তো এইটা ছিল এনটিপিসি CBT 1 এর কাট অফ অ্যানালাইসিস, ঠিক আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা।